সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জনগণের সাথে বেইমানি শুরু করেছেন। তিনি কথা দিয়ে সেই কথার বরখেলাপ করেছেন। তিনি কথা দিয়েছিলেন নির্বাচন হবে নিরপেক্ষ, কোনো পক্ষপাত হবে না, কিন্তু ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি সেনাবাহিনীর একটা অংশ বিএনপিকে ক্ষমতায় আনতে মরণ কামড় দিচ্ছেন। সেনাবাহিনীর নিজস্ব বডি ক্যামে রেকর্ড হওয়া ভিডিও, যেটা সেনাবাহিনীর গোপন নিরাপত্তায় থাকার কথা, সেটা কিভাবে বিএনপির হাতে পৌঁছালো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবার ফেঁসে যাচ্ছেন সেনাপ্রধান। নির্বাচন ঘনিয়ে আসতেই দেশের রাজনৈতিক অঙ্গন অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। দৃশ্যমান প্রচারণার আড়ালে চলছে নীরব এক টানাপোড়েন, যেখানে জড়িয়ে আছে নিরাপত্তা কাঠামো, গোয়েন্দা তৎপরতা এবং রাজনৈতিক শক্তিগুলোর পারস্পরিক অবিশ্বাস। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক আশ্বাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার বার্তা দিয়েছেন এবং সেনাবাহিনীর উপস্থিতির কথা বলেছেন। বক্তব্যটি আশ্বস্তকর শোনালেও বাস্তব পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণ মাঠ পর্যায়ের কিছু ঘটনার বর্ণনা সেই আশ্বাসের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, এমন দাবি বিভিন্ন মহল থেকে উঠছে। ফলে তৈরি হয়েছে এক ধরনের বৈপরীত্য। কথায় নিরাপত্তার প্রস্তুতি, কিন্তু ঘটনা প্রবাহে সংশয়ের ছায়া। এখান থেকেই জন্ম নিচ্ছে নানা জল্পনা ও বিশ্লেষণ। অনেকে মনে করেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ক্ষমতা যদি কোনো প্রতিষ্ঠানের হাতে থাকে তবে সেটি সেনাবাহিনী। ভোট কেন্দ্রের নিরাপত্তা, জাল ভোট প্রতিরোধ, ভয়ভীতি দূর করা, এসব ক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য নিয়ে আমাদের তেমন দ্বিমত নেই, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই সক্ষমতা বাস্তবে কতটা এবং কিভাবে প্রয়োগ হচ্ছে? কিছু নির্দিষ্ট মহলে অভিযোগ উঠেছে সংবেদনশীল তথ্য বা রেকর্ড নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের কাছে পৌঁছে যাচ্ছে। এসব অভিযোগ সত্য না গুজব সেটা যাচাই করা জরুরি। তবে প্রশ্নগুলো জনমনে সন্দেহের আবহ তৈরি করেছে। একই সাথে গোয়েন্দা সংস্থা নিরপেক্ষতা নিয়েও আলোচনা জোরালো হয়েছে। সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড সাধারণত অত্যন্ত দৃঢ়, এটা প্রতিষ্ঠিত ধারণা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই নির্দেশনা কতটা একরৈখিকভাবে কার্যকর হচ্ছে তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে মতভেদ দেখা যাচ্ছে। সেনাপ্রধানকে কেউ নিরপেক্ষ, কেউ কৌশলী, আবার কেউ রাজনৈতিক ভারসাম্য রক্ষাকারী হিসেবে ব্যাখ্যা করছেন। ক্যান্টনমেন্টে প্রবেশাধিকার ও নিরাপত্তা প্রটোকল নিয়েও সাম্প্রতিক কিছু ঘটনা বিতর্ক সৃষ্টি করেছে। সেনা এলাকায় প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। পরিচয় যাচাই, অনুমতি, অস্ত্রধারী সহচর নিষিদ্ধ, এসব নিয়ম দীর্ঘদিনের। অভিযোগ উঠেছে কিছু ক্ষেত্রে নিয়ম কঠোরভাবে প্রয়োগ হয়েছে, আবার কিছু ক্ষেত্রে শিথিলতা দেখানো হয়েছে। এখানেই বৈষম্যের প্রশ্নটি সামনে এসেছে। তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়ম মানার মধ্য দিয়েই এ ধরনের বিতর্কের জবাব চাওয়া, এটিকেই অনেকে পরিণত পথ হিসেবে দেখছেন। আরেকটি বড় প্রশ্ন ঘুরে ফিরে আসছে, নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ রেকর্ড বা ফুটেজ যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে সেটি কিভাবে যাচ্ছে? এটি কি প্রশাসনিক দুর্বলতা নাকি ইচ্ছাকৃত ফাঁস? বিষয়টি স্বচ্ছ তদন্তের দাবি রাখে। বর্তমান প্রেক্ষাপটে সেনাপ্রধানের ভূমিকা নিয়েও দ্বিমুখী মূল্যায়ন রয়েছে। অতীত রাজনৈতিক অধ্যায়ে তার অবস্থান, বিভিন্ন সিদ্ধান্ত এবং ক্ষমতার পাল্লাবদলের সময়ের ভূমিকা সবকিছু মিলিয়ে তাকে ঘিরে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি হয়েছে। কেউ এটিকে কৌশলগত দূরত্ব রক্ষা বলেন, কেউ দেখেন অবস্থান বদলের ইঙ্গিত হিসেবে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল, বহুস্তরীয় এবং সংবেদনশীল। আশ্বাস, অভিযোগ, বাস্তবতা ও ব্যাখ্যার এই মিশ্র প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বচ্ছতা, সমতা এবং প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা। কারণ শেষ পর্যন্ত জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনী প্রক্রিয়া সত্যিকারের গ্রহণযোগ্যতা পায় না। একদিকে সেনাবাহিনীর পক্ষপাতের দৃশ্য সাধারণ জনগণের চোখের সামনে ভাসমান, আর অপরদিকে রাষ্ট্রযন্ত্রের এক বিরাট চক্রান্তে যেন ক্রমেই আক্রান্ত হচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট, সাবেক টুইটার, হ্যাক হওয়ার ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে ধরে নেওয়ার 19 ঘন্টা পরেও তার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি। আজ বুধবার সন্ধ্যা 7টার দিকে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম প্রথম আলোর জিজ্ঞাসায় বলেন, তার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলে জানানো হবে। তিনি আমাদের হেফাজতে আছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশে সরকারি কোয়ার্টার থেকে সরওয়ার আলমকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জব্দ করা হয় তার মুঠোফোন ও ল্যাপটপ। জামায়াত ইসলামী অভিযোগ করেছে, সরওয়ার আলমের সরকারি মেইল ব্যবহার করে জামায়াতের মেইলে ফাইল পাঠিয়ে দলের আমির শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করা হয়। এই ঘটনায় জামায়াতের পক্ষ থেকে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। ডিবি সূত্র বলছে, গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। এছাড়া সরওয়ার আলমকে আইনের আওতায় আনতে জামায়াতের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। এমন প্রেক্ষাপটে তাকে আটক করে হেফাজতে নেয় ডিবি। তবে তার সংশ্লিষ্টতার বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি ডিবি কর্মকর্তারা। ডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ডিজিটাল ফুটপ্রিন্ট যতটুকু পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সরওয়ার আলম সরকারি যে মেইলটি ব্যবহার করতেন সেটি আগেই হ্যাকড হয়েছিল। ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে আজ সন্ধ্যা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টের একটি অংশে লেখা হয়, আমরা বিশ্বাস করি যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয় বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়, যা পরে রাজপথে বিক্ষোভেও করায়। বিএনপি সহ বিভিন্ন দল ও সংগঠন থেকে বলা হয়, জামায়াতের আমির কর্মজীবী নারীদের চরম অবমাননা করেছেন। এদিকে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আজকে আমি এক আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখছেন
আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরং আপনাদের সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হরণ করেছেন আমি তাদের সবাইকে ক্ষমা করে দিই। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে শফিকুর রহমান একথা বলেন। জামায়াতের আমির বলেন, আমার রক্ত এবং মেজাজের সাথে প্রতিশোধ যায় না, মানায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। শফিকুর রহমান বলেন, কিন্তু সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের রাস্তা ধরে হাঁটতে চাই, তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায়। এই প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি কুড়ে কুড়ে আমাদের সমাজ, দেশের অনেক ক্ষতি করে ফেলেছে। ওই পেছনের রাজনীতি আর ধারণ করে চলতে চাই না। বক্তব্যে 1947, 1971 ও 2024 শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াতের আমির। তিনি বলেন, 5 আগস্টের পর একটি পরিচ্ছন্ন ও নৈতিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা সামনে এগোচ্ছেন। অতীতের রাজনৈতিক সংস্কৃতি পেছনে ফেলে মেধা, উদ্ভাবন ও আদর্শ নির্ভর নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনার কথাও তুলে ধরেন তিনি। জামায়াতের ইশতেহার জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব ও শৃঙ্খলা বান্ধব উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ইশতেহারের প্রত্যেকটি পয়েন্ট দিন, সপ্তাহ, মাস এবং বছর গুণে ওই দলের কাছ থেকে আদায় করা, বুঝে নেওয়া জনগণের অধিকার। আমরা সেই অধিকারটাই তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি। এরকম আরও আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।